আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এক সাইকেল আরোহী দ্বিতীয় দিনে 70 কিমি ভ্রমণ করার পর দেখলেন যে তার প্রথম দিন এবং দ্বিতীয় দিনে অতিক্রান্ত দূরত্বের অনুপাত 4:5। যদি তিনি তৃতীয় দিনে 42 কিমি দূরত্ব যান তবে তৃতীয় দিন এবং প্রথম দিনে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? অপশন দেওয়া আছে। অঙ্কটা করার জন্য তোমরা 15 সেকেন্ড সময় পাবে। 15 সেকেন্ড সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো তারা একবার উত্তরটা দেখে নাও। এর উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ 3:4। এবারে আমরা অঙ্কটাকে দেখব কিভাবে অঙ্কটা করা যায়। দেখো, এই জায়গায় বলেছে যে প্রথম এবং দ্বিতীয় দিনে অতিক্রান্ত দূরত্বের অনুপাত 4:5। ফার্স্ট ডে আর সেকেন্ড ডেতে 4:5 অনুপাতে দূরত্ব অতিক্রম করেছে। আবার এখানে ছিল দ্বিতীয় দিনে 70 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। আমি দেখছি দ্বিতীয় দিনে 5 ইউনিট দূরত্ব অতিক্রম করে। প্রশ্নে বলেছে 70 কিমি। আমি দেখব রেশিওর এই পার্টটাকে কত দিয়ে গুণ করে 70 আসছে। তোমরা বলবে 14। তাহলে এটাকেও 14 দিয়ে গুণ করে আমি বলবো প্রথম দিনকে 56 কিমি ডিস্টেন্স তিনি অতিক্রম করেছেন। তিনি তৃতীয় দিনে 42 কিমি দূরত্ব গেলে তৃতীয় এবং প্রথম দিনে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? প্রথমে তৃতীয় দিন এবং তারপরে বলেছে ফার্স্ট ডে, এই যে দিন দুটোতে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? থার্ড দিনে তিনি 42 এবং প্রথম দিনে 56 দূরত্ব গেছেন। তাহলে রেশিও হবে, যদি আমি 14 দিয়ে কাটি, 3 14 42, 4 14 56, অর্থাৎ 3:4, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, রাজা কোনো কাজ 20 দিনে এবং রমেশ সেই কাজটি 25 দিনে শেষ করতে পারে। রমেশ কাজটি একা শুরু করলো এবং রাজা 10 দিন পর তার সঙ্গে কাজে যোগ দিল। কাজটি কত দিনে শেষ হবে? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করতে পেরেছো উত্তরটা মিলিয়ে নাও। উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ 16.2/3। কিভাবে অঙ্কটা করা যায়? দেখো, রাজা আর রমেশের কথা বলেছে। রাজা 20 দিনে কাজটা করে, রমেশ 25 দিনে কাজটা করে। কোন কাজটা, অর্থাৎ কাজটার পরিমাণ কত, সেটা হবে এই 20 আর 25-এর লসাগু, অর্থাৎ 100। এটা হবে টোটাল ওয়ার্ক। এই কাজটাকে করার কথা বলা হচ্ছে। এবার দেখো, রাজা যদি এই 100 কাজটা 20 দিনে করে, প্রতিদিন কত করে করবে? তোমরা বলবে 100কে 20 দিয়ে ভাগ করলে 5 আসবে। আমরা করব কি, এই সংখ্যাটাকে সবসময় এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। যেটা বেরোবে সেটা হচ্ছে প্রতিদিন এই ব্যক্তি কতটা কাজ করছে। যেমন এই 100কে 25 দিয়ে যদি ভাগ করি আমি পাবো 4। আমি বলবো রমেশ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। দেখো, এখানে বলেছে যে রমেশ কাজটা একা শুরু করলো এবং রাজা 10 দিন পর তার সঙ্গে যোগ দিচ্ছে। অর্থাৎ রমেশ যে কাজটা একা শুরু করেছে সেই কাজটা প্রথমে 10 দিন করে ফেলেছে, তারপরে রাজা তার সঙ্গে কাজে যোগ দিয়েছে। তাহলে এই প্রথম 10 দিনে রমেশ কতটা কাজ করেছে আমরা পাবো। রমেশ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে। প্রথম 10 দিনে রমেশ 40 ইউনিট কাজ করে ফেলেছিল। তাহলে কাজ বাকি ছিল কতটা? মোট কাজ 100 ইউনিট, দেখতে পাচ্ছ প্রথমেই বলেছি। তার মধ্যে প্রথম 10 দিনে রমেশ যদি 40 ইউনিট কাজ করে ফেলে তাহলে 60 ইউনিট কাজ কিন্তু বাকি থাকছে। যখন এই 60 ইউনিট কাজ বাকি আছে সেই সময় রাজা তার সঙ্গে যোগ দিল। বলছে কাজটি মোট কত দিনে শেষ হচ্ছে। দেখো, 60 ইউনিট কাজ বাকি আছে। এখন রাজাও কাজ করছে, রমেশও কাজ করছে,
রাজা রমেশ যদি একসঙ্গে কাজ করে প্রতিদিন রাজা করবে 5 ইউনিট, রমেশ করবে 4 ইউনিট, অর্থাৎ দুজনে মিলে প্রতিদিন 9 ইউনিট কাজ করবে। দুজনে 9 ইউনিট কাজ প্রতিদিন করলে এই 60 ইউনিট যে কাজটা বাকি আছে সেই কাজটা করতে এদের দুজনের এখন কত সময় লাগবে, 60কে আমি 9 দিয়ে ভাগ করব। বোঝা যাচ্ছে 60 ইউনিট কাজ বাকি আছে, প্রতিদিন 9 ইউনিট করে কাজ ওরা দুজনে মিলে করছে। একদিনে যদি 9 ইউনিট করে তাহলে 60 ইউনিট করতে সময় লাগছে 20/3 অর্থাৎ 6 পূর্ণ 2-3 দিন। বলেছে কাজটা মোট কত দিনে শেষ হয়েছে, আগে কাজটা 10 দিন হয়ে গেছিল, এখন বাকি কাজটা শেষ হতে আরো 6 পূর্ণ 2-3 দিন লাগছে, অর্থাৎ মোট কাজটা শেষ হতে 16 পূর্ণ 2-3 দিন সময় লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। কিছু সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15, প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ এবং শেষ সংখ্যা থেকে 5 বিয়োগ করা হলে এই গড় হয় 17.5। কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে? প্রশ্নটা করা হয়েছে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তর মিলিয়ে নাও, উত্তর অপশন নাম্বার সি। কিভাবে করব? মোট কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে চেয়েছে, আমি মনে করছি এক্সটা স্বাভাবিক সংখ্যা আছে, অর্থাৎ এক্স এর মান কত আমাকে বার করতে হবে। দেখো বলেছিল কিছু সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15, আমি মনে করছি যে এক্সটা স্বাভাবিক সংখ্যা আছে, তাদের গড় যদি 15 হয় তাহলে তাদের টোটাল কত, তোমরা বলবে 15x। ঠিক, এবারে বলেছে প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ করা হলো। দেখো এইটা হচ্ছে 15টা সংখ্যার টোটাল, আমি প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ করবো মানে টোটালও 30 বেড়ে যাবে, তাই না? যতগুলো সংখ্যা ছিল সেই প্রথম সংখ্যার সঙ্গে যদি 30 যোগ করি টোটালও তো 30 বাড়বে। এবং শেষ সংখ্যা থেকে 5 বিয়োগ করছি, শেষ সংখ্যা থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে টোটাল থেকে কিন্তু 5 কমে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এখন টোটাল হলো এইটা, কিন্তু বলছে এই সমস্ত কাণ্ড কারখানা করার পর এই যে মানটা আসছে সেই মানটা আসবে, গড় মানটা আসবে 17.5। গড় মান 17.5 আসবে, তাহলে এক্সটা যে সংখ্যা ধরেছি তাদের টোটাল কত হবে, তোমরা বলবে এক্স ইন্টু 17.5। আবার বলছি 15টা সংখ্যার গড়, সরি এক্সটা সংখ্যা আছে গড় 15, টোটাল 15x। এবারে ওরা বলছে যে প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ করো, প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ করা মানে টোটালের সঙ্গে 30 যোগ হবে, শেষ সংখ্যা থেকে 5 বিয়োগ মানে টোটাল থেকে 5 বিয়োগ হবে। এই যে মানটা এলো এই মানটা বলছে, এই মানটার গড় বলছে 17.5। আমি জানি এই মানটার গড় যদি 17.5 হয় তাহলে এক্সটা সংখ্যা ছিল তাদের টোটাল হবে এইটা। আমি এখানে একবার বলছি টোটাল এটা আর এখানে বার করছি টোটাল এটা, তাই এরা দুজনে ইকুয়াল হচ্ছে। বোঝা গেছে? এই 15x 17.5x এর দিকে যদি আমি নিয়ে আসি তাহলে 2.5x আসবে এবং 30 থেকে 5 বাদ দিলে আসবে 25। বোঝা যাচ্ছে? এখান থেকে দশমিক তুলে দাও, তাহলে 25 10 250, x এর মান 10। বলেছিল কটা সংখ্যা, আমি শুনে ধরেছিলাম এক্সটা সংখ্যা আছে যেটার মান বেরোচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ 10টা। পরের প্রশ্ন, 12% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 477 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? অপশনগুলো দেখে নাও এবং এরপরেই তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তর দেখে নাও, উত্তর অপশন নাম্বার ডি, অর্থাৎ 1875 টাকা। কিভাবে করব? দেখো এখানে 12% চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, 12%কে যদি আমি ফ্র্যাকশন ভ্যালুতে বার করি তাহলে 12/100 আসবে, আমি 4 দিয়ে যদি কাটি তাহলে এটা আসবে 3/25। এটা মানে কি? এটা মানে হচ্ছে 25 টাকা যদি আমি রাখি 1 বছর পর 3 টাকা ইন্টারেস্ট পাবো। 25 টাকা রাখলে 3 টাকা যদি ইন্টারেস্ট পাই তাহলে আমি বলতে পারি 25 টাকা রাখলে 1 বছর পর আমি 25 + 3 28 টাকা হাতে পাবো, বলতে পারা যায়। 1 বছর পর যদি 25 টাকা রেখে 28 টাকা আমি হাতে পাই
2 বছরের কথা বলা আছে, তাই আমি এটাকে স্কোয়ার করব। অর্থাৎ আমি বলবো 25 25 625 টাকা যদি আমি ব্যাংকে রাখি, 28 স্কোয়ার অর্থাৎ 784 টাকা হাতে পাবো 2 বছর পরে। বোঝা যাচ্ছে? তাহলে আমি দেখলাম 625 টাকা রাখলে 784 টাকা হাতে পাবো। ইন্টারেস্ট কত পাচ্ছি? তাহলে আমি বলবো ইন্টারেস্ট পাচ্ছি 784 মাইনাস 625। ইন্টারেস্ট পাচ্ছি 784 থেকে 625 বাদ দাও, 159 ইউনিট। আমি দেখছি ইন্টারেস্ট 159 ইউনিট, ওরা বলেছে ইন্টারেস্ট 477 টাকা, তাহলে এটার ভ্যালু হচ্ছে 477। এটাকে কাটবো, 1 ইউনিটের ভ্যালু 3 টাকা। বলেছে আসল টাকার পরিমাণ কত? আসল টাকা হচ্ছে 625, 625 ইউনিটের ভ্যালু কত? একের ভ্যালু 3 হলে 625 এর ভ্যালু হবে 3 ইন্টু 625 অর্থাৎ 1875 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা ডাব্লিউবিপির জিকের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল আছে দাস ক্যাপিটাল, সেই দাস ক্যাপিটালে ভিজিট করতে পারো। এখানে ডাব্লিউবিপির জিকের প্রশ্ন দেওয়া শুরু হয়েছে। এই চ্যানেলটার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই সেটটায় অর্থাৎ সেট নাম্বার 2 এটা, এই সেটে 35টা প্রশ্ন দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে এর মধ্যে আছে। যারা সময়ের মধ্যে প্র্যাকটিস করতে চাও, প্রতিটা প্রশ্নের জন্য 5 সেকেন্ড করে ধরা আছে। এই প্রশ্নের ক্ষেত্রে প্রতিটা প্রশ্ন 5 সেকেন্ডের মধ্যে তোমরা দেখতে পারো যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা হয়েছে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পারলে একবার চ্যানেলটা ভিজিট করতে পারো। পরের প্রশ্ন, এক ব্যবসায়ী কোনো বস্তুর উপর 18% ছাড় দেওয়ার পরও 23% লাভ করেন। যদি তার লাভের পরিমাণ 18.40 টাকা হয় তবে বস্তুটির ধার্য মূল্য কত টাকা? প্রশ্ন পড়া হয়ে গেছে, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তরটা মিলিয়ে নাও। উত্তর অপশন নাম্বার সি অর্থাৎ 120। দেখো, এই জাতীয় অঙ্কগুলো আমি বহুবার করিয়েছি এবং সেখানে বলা হচ্ছে যে ক্রয় মূল্য বা সিপি থাকবে, বিক্রয় মূল্য বা এসপি এবং ধার্য মূল্য বা মার্ক প্রাইস থাকছে। কোনো বস্তুর উপর ব্যবসায়ী 18% ছাড় দিচ্ছে, ছাড় সবসময় ধার্য মূল্যের উপর হয়। ধার্য মূল্য যদি 100 হয়, তার উপরে 18% ছাড় দিলে আমি বলবো 82 টাকায় বস্তুটা বিক্রি করেছেন। আবার ওই বস্তুটারই কথা বলা হচ্ছে যে 23% লাভ করছেন। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তবে তিনি 23% লাভ করলে 123 টাকায় বিক্রি করছেন। যে বস্তুর কথা বলা হচ্ছে সেই বস্তুটা একবার দেখছি 82 ইউনিটে বিক্রি করছে, একবার 123 ইউনিটে বিক্রি করছে, কিন্তু বস্তুটার বিক্রয় মূল্য তো সমান, তাই এই জায়গায় বিক্রয় মূল্যটাকে সমান করতে হবে। দেখো, এখানে এইটার সঙ্গে এইটা রেশিও ছিল, আর এই জায়গায় এইটার সঙ্গে এইটা রেশিও ছিল। আমি যদি এই রেশিওর পার্টটাকে যদি কাটি 2 দিয়ে, তাহলে এটা হবে 41, এটা হবে 50। দেখো, এই 41 আর 50 এসছে, আমি বলছি এই জায়গায় দুটোকে ইকুয়াল করতে হবে। এই দুটোকে ইকুয়াল করার জন্য আমি এই পার্টটাকে 3 দিয়ে গুণ করতে পারি, তার কারণ 41কে 3 দিয়ে গুণ করলে 123 আসে। আমি এবারে সিপি, এমপি আর এসপিটা কি হচ্ছে আলাদা করে এখানে দেখাচ্ছি। সিপি, এসপি আর এমপি। দেখো, সিপি তো কোনো চেঞ্জ হয়নি, 100 টাকাই আছে। এসপিটা হচ্ছে 3 একে 3, 3 4 12 অর্থাৎ 123। রেশিওর এই পার্টটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে, তাই 3 দিয়ে রেশিওর এই পার্টটা অর্থাৎ 50কে গুণ করে আমি বলবো মার্ক প্রাইস 150 টাকা। তাহলে 100 টাকায় কিনে 123 টাকায় বিক্রি করা হয়েছে এবং ধার্য মূল্য হচ্ছে 150 টাকা। এবারে দেখো, আমি দেখছি যে এটা তো রেশিও, 100 টাকায় কিনলে 123 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে 23 ইউনিট আমার প্রফিট হচ্ছে, কিন্তু প্রফিট ওরা বলে দিয়েছে 18.40 টাকা। আমি দেখছি 23 ইউনিট, প্রশ্নে বলেছে 18.40 টাকা, তাহলে 23 ইউনিটের ভ্যালু হচ্ছে 18.40। 1 ইউনিটের ভ্যালু কত? 0.8।
8 দিয়ে কাটছে 0.8, তাহলে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। চেয়েছে ধার্য মূল্য কত, ধার্য মূল্য 150 ইউনিট, তাহলে 150 ইউনিটের ভ্যালু কত। একের ভ্যালু যদি 0.8 হয়, 150 এর ভ্যালু হবে 150 ইন্টু 8, 0.8, অর্থাৎ 120 টাকা, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের প্রশ্ন, কোন ভগ্নাংশের হর লবের তুলনায় 3 বেশি, যদি লব 7 বৃদ্ধি করা হয় এবং হর 2 হ্রাস করা হয়, তবে এর মান হয় 2। লব ও হরের সমষ্টি কত? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো তারা একবার উত্তরটা মিলিয়ে নাও। উত্তর দেওয়া আছে অপশন নাম্বার বি। চলো অঙ্কটা করা যাক। কোনো ভগ্নাংশে হর লবের তুলনায় 3 বেশি। আমি লব x মনে করলাম, তাহলে হর লবের তুলনায় 3 বেশি, অর্থাৎ লব যদি x হয় তার তুলনায় 3 বেশি, এটা হচ্ছে ভগ্নাংশটা। বোঝা গেছে? এটা মূল ভগ্নাংশ। এবারে বলেছে যদি লব 7 বৃদ্ধি করা, লব ছিল x, যদি 7 বৃদ্ধি করা তাহলে x প্লাস 7 হবে, এবং হর 2 হ্রাস করা হয়, হরের মান ছিল x প্লাস 3, বলেছে যদি 2 হ্রাস করা হয় তবে এর মান হবে 2। এবারে এটাকে জাস্ট সমাধান করে নাও। দেখো 3 থেকে 2 বাদ দিলে এই জায়গাটা +1 আসছে, আমি আর এটা না দেখে শুধুমাত্র +1 দেখব। ক্রস গুণ করলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 7, x যদি এদিকে নিয়ে যাই x এর মান হবে 6। বোঝা যাচ্ছে? এবারে দেখো 3x 6, সরি এটা x এর মান 6, ভুল হচ্ছে এখানে 2x প্লাস 2, তাহলে x এর মান আসবে 5। বলেছে লব ও হরের সমষ্টি কত, লব ছিল x, হর x প্লাস 3, বলেছে এদের সমষ্টি কত, অর্থাৎ 2x প্লাস 3 এর মান কত এটা প্রশ্ন, যেখানে x এর মান বেরিয়েছে 5। x এর মান যদি 5 হয় তাহলে উত্তর হবে 13, অর্থাৎ লব ও হরের সমষ্টি 13, যেটা অপশন নাম্বার বি তে আছে। 4:5 অনুপাতে টাকা নিয়োজিত করে এ ও বি একটা ব্যবসা শুরু করে। 3 মাস পর এ তার বিনিয়োগের 1/4 অংশ ও বি তার বিনিয়োগের 1/5 অংশ তুলে নেয়। যদি ব্যবসা শুরু করার 10 মাস পর 760 টাকা লাভ হয়, তবে লভ্যাংশ থেকে বি কত টাকা পেয়েছিল? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তর দেখে নাও, সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ 430 টাকা। কিভাবে অঙ্কটা আমরা করব? দেখো এ ও বি এর কথা বলা হয়েছে, ব্যবসায় 4:5 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। আমি মনে করছি যে এ 40 টাকা বিনিয়োগ করেছে, বি 50 টাকা বিনিয়োগ করেছে। 4:5 ছিল, আমি ক্যালকুলেশনের সুবিধের জন্য 40 টাকা আর 50 টাকা এ আর বি এর ধরে নিলাম। দেখো 3 মাস পরে এ তার বিনিয়োগের 1/4 অংশ ও বি তার বিনিয়োগের 1/5 অংশ তুলে নিচ্ছে 3 মাস পরে। তাহলে এ যখন 40 টাকা করে খাটাচ্ছে, প্রথম 3 মাস এই 40 টাকা করেই খাটবে, পরের যে মাসগুলো থাকবে সেই মাসে 1/4 অংশ তুলে নেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটা খাটবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু সবসময় ইনভেস্টমেন্ট ইনটু টাইম হবে। বোঝা যাচ্ছে? কারুর প্রফিট তুমি বার করতে চাইছো, দুজনের বা তিনজনের ব্যবসায়, আগে দেখবো যে যে ব্যক্তিরা ব্যবসায় নিয়োজিত আছে তারা ইনভেস্টমেন্ট কত করেছে এবং সেই ইনভেস্টমেন্টটা কত সময়ের জন্য করেছে। এই যে গুণফলটা আসবে সেটা হবে তার প্রফিটের রেশিও। বোঝা যাচ্ছে? তাহলে আমি দেখলাম এ 40 টাকা বিনিয়োগ করেছে, বি 50 টাকা বিনিয়োগ করেছে। আমি এ এর হিসেব করছি। কি হিসেব করব? এর ইনভেস্টমেন্ট আর টাইম কতটা আছে। ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে প্রফিট পাওয়া যায়। আমি দেখব প্রফিটের মধ্যে এ কত টাকা পাবে। 3 মাস
এ তার বিনিয়োগ আগে করেছে, অর্থাৎ 40 টাকা করে প্রথমে ছিল, এই 40 টাকা 3 মাস খেটেছে, ইনভেস্টমেন্ট 40 টাইম 3 মাস, তাই ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে আমি গুণ করলাম। এবার এই 3 মাস পরে মোট 10 মাস খেটেছিল, 10 মাসের মধ্যে 3 মাস চলে গেছে, তাহলে এখন 7 মাস বাকি আছে। কিন্তু ইনভেস্টমেন্ট কত হবে? এই 40 টাকা ইনভেস্টমেন্ট ছিল, এই ইনভেস্টমেন্টের 1/4 তুলে নিচ্ছে, অর্থাৎ 10 টাকা এ তুলে নিল। 40-এর মধ্যে যদি 10 টাকা তুলে নেয় তাহলে পড়ে থাকবে 40 মাইনাস 10 30 টাকা, এই 30 টাকাটা পরবর্তী 7 মাস খাটবে। তাহলে এর প্রফিটে আমি এই ফিগারটাকে হিসেব করব। বি এর ক্ষেত্রেও একই রকম, বি 50 টাকা প্রথম 3 মাস এর সময় সে বিনিয়োগ করেছিল, তাহলে 50 টাকা প্রথম 3 মাস বিনিয়োগ করলো বি, প্লাস এই 50 টাকার মধ্যে 1/5 অংশ বি তুলে নিচ্ছে, অর্থাৎ 10 টাকা তুলে নিল। 50 টাকা থেকে 10 টাকা তুলে নিলে 40 টাকা বাকি থাকে। 3 মাস কেটে গেছিল, মোট 10 মাস তারা ব্যবসা করেছে, তাহলে বাকি থাকছে আর 7 মাস। তাহলে এই 7 মাস বি এর 40 টাকা খাটবে, অর্থাৎ বি এর প্রফিটের রেসপেক্টে আমি এই টাকাটা দেখব। সবসময় খেয়াল রেখো ইনভেস্টমেন্ট ইনটু টাইম, কত টাকা ইনভেস্ট করেছে এবং সেই টাকাটা কত মাসের জন্য ব্যবসায় খাটছে। তাহলে এর প্রফিট আমি দেখেছিলাম এইটা হচ্ছে, আর বি এর প্রফিট আমি দেখলাম এটা হচ্ছে। তাহলে এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও আমি বার করতে পারবো। এর প্রফিট ছিল এইটা, আর বি এর প্রফিট 50 ইন্টু 3 প্লাস 40 ইন্টু 7। এখান থেকে যদি ওপর থেকে 10 কমন নাও ওপর আর নিচ থেকে, তাহলে এই শূন্যগুলো কেটে যাবে। তাহলে আমি দেখছি 3 4 12, 3 7 21, 12 প্লাস 21 33 এর প্রফিট, আর বি এর প্রফিট হবে 3 5 15 প্লাস 4 7 28, অর্থাৎ 43। বলেছে লভ্যাংশ থেকে বি কত টাকা পাবে। আমি দেখলাম লভ্যাংশ থেকে এ পাবে 33 টাকা, বি পাবে 43 টাকা, অর্থাৎ 43 ইউনিট। এখানে যেহেতু উত্তর বি কত টাকা পেয়েছিল দিয়েছে, তাই বি এই যে 43 ইউনিট পেয়েছে, 43 এর কোনো গুণিতক এই অপশনের মধ্যে থাকবে। একটাই অপশন 43 এর গুণিতক আছে, সেটা হচ্ছে 430। যদি এটা ডাবল থাকতো, অর্থাৎ 43 এর গুণিতক আর একটা থাকতো, তাহলে আমরা এইভাবে করতাম যে এ 33 টাকা পাচ্ছে, বি 43 টাকা পাচ্ছে, তাহলে দুজনে মিলে 33 প্লাস 43 অর্থাৎ 76 ইউনিট টাকা পাবে। কিন্তু দুজনে মিলে 760 টাকা পেয়েছে, আমি দেখছি 76 ইউনিট, প্রশ্নে বলছে 760 টাকা। তাহলে 76 ইউনিটের ভ্যালু 760 টাকা হলে 1 ইউনিটের ভ্যালু 10 টাকা। বলেছিল বি কত টাকা পাবে, অর্থাৎ 43 ইউনিটের ভ্যালু কত, 43 ইউনিটের ভ্যালু 430 টাকা। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, এক ব্যক্তি কিছু টাকায় 15 লিটার পেট্রোল ক্রয় করতেন, কিন্তু পেট্রোলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সে একই টাকায় 1 লিটার পেট্রোল কম পাচ্ছে। পেট্রোলের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো তারা একবার উত্তরটা মিলিয়ে নাও। উত্তর দেওয়া আছে অপশন নাম্বার বি, অর্থাৎ 7.17%। কিভাবে করব? দেখো, আমরা জানি যে এক্সপেন্ডিচার বা খরচ সেটা হবে কত টাকা করে মূল্য, প্রাইস, ইনটু কোয়ান্টিটি, অর্থাৎ আমি কত লিটার কিনছি এবং প্রতি লিটারের দাম কত, সেই দুটোকে গুণ করলে আমি আমার খরচ পাবো। বোঝা যাচ্ছে? এবারে দেখো, তিনি 15 লিটার পেট্রোল ক্রয় করতেন, অর্থাৎ কোয়ান্টিটি যেটা সেটা হচ্ছে 15 লিটার, তিনি আগে ক্রয় করতেন 15 লিটার। তিনি বৃদ্ধি পেয়েছে যে দাম, সেই একই টাকায় 1 লিটার পেট্রোল কম পাচ্ছেন। আগে 15 লিটার পেট্রোল পেতেন, এখন 1 লিটার কম পাচ্ছেন, অর্থাৎ 14 লিটার পেট্রোল পাচ্ছেন। বোঝা যাচ্ছে? এবারে দেখো, তিনি বলছেন যে পেট্রোলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সে একই টাকায় 1 লিটার পেট্রোল কম পাচ্ছে, অর্থাৎ 15 লিটারের বদলে 14 লিটার পেট্রোল কম পাচ্ছে। আমি মনে করছি যে পেট্রোলের প্রাইস ছিল 1 টাকা করে, যদিও এখন 100 টাকা, কিন্তু হিসেবের সুবিধের জন্য
আমি ধরছি যে পেট্রোলের প্রাইস ছিল প্রতি লিটারে 1 টাকা। প্রতি লিটারে যদি 1 টাকা হয় তাহলে 15 15 টাকা আগে তিনি খরচ করতেন। আচ্ছা, এটাকে এইভাবে 1 টাকা না ধরে এইটা ভাবো, দেখো আমি ফর্মুলাটা বলেছি এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ। এইটা ফিক্সড, যেটা ফিক্সড হয় সেটাকে 1 মনে করে নাও। তাহলে পি ইজ ইকুয়াল টু 1/কিউ, অর্থাৎ কোয়ান্টিটি যা হবে প্রাইস তার উল্টো হবে। কোয়ান্টিটির রেশিও যা থাকবে প্রাইসের রেশিও ঠিক তার উল্টো থাকবে। আমি এখানে দেখলাম কোয়ান্টিটির রেশিও 15:14, তাহলে প্রাইসের রেশিও হবে 14:15। এটা সুবিধে হবে, বোঝা যাচ্ছে? অর্থাৎ আগে যদি 14 টাকা প্রাইস থাকতো, এখন সেটা 15 টাকা প্রাইস হয়েছে। দেখো 15কে 14 দিয়ে গুণ করলে এক্সপেন্ডিচার যা হবে, 14কে 15 দিয়ে গুণ করলেও এক্সপেন্ডিচার তাই হবে। যেহেতু এক্সপেন্ডিচার বা খরচটা একই আছে, বলেছে যে তিনি একই টাকায়, দেখছেন তিনি একই টাকায় 1 লিটার পেট্রোল কম পাচ্ছে, অর্থাৎ টাকাটা যেহেতু ফিক্সড, তাই পি ইজ ইকুয়াল টু 1/কিউ। কোয়ান্টিটি যা থাকবে প্রাইসের রেশিও ঠিক তার উল্টো হবে, বোঝা যাচ্ছে? তাহলে দেখো আগে প্রাইস ছিল 14 টাকা, এখন প্রাইস হয়েছে 15 টাকা, অর্থাৎ প্রাইস বেড়েছে 1 টাকা। 14 টাকায় প্রাইস বেড়েছে 1 টাকা, বলেছে পেট্রোলের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, শতাংশে বৃদ্ধি পেয়েছে, তাই 100 দিয়ে আমি গুণ করলাম, বোঝা যাচ্ছে? এটাকে কাটো, 50/7 সমান 7.17%। এই প্রশ্নের উত্তর হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, √(x_y) এর মান কত বার করতে বলেছে। অপশনগুলো দেখে নাও, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এর উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ 72। কিভাবে করব? দেখো একটা ফর্মুলা আছে 4ab, এটার ফর্মুলা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমি এখানে a সমান √x আর b সমান √y ধরছি, বোঝা যাচ্ছে? যদি তাই হয় তাহলে 4 a এর মান হচ্ছে √x, b এর মান √y। আমি এটাকে এইভাবে সাজিয়ে লিখব, √x প্লাস √y, কেন a আর b এর মান এখানে দেখতে পাচ্ছ ধরেছি, মাইনাস √x মাইনাস √y এর হোল স্কোয়ার। √x প্লাস √y এর মান দেওয়া আছে 17, তাহলে 17 স্কোয়ার, মাইনাস এইটার মান দেওয়া আছে 1, তাই 1 স্কোয়ার। 17 স্কোয়ার মানে 289, মাইনাস 1 অর্থাৎ 288। তাহলে 4√xy এর মান আমি পেলাম 288, তাহলে শুধু √xy এর মান হবে 72, যেটা অপশন নাম্বার বিতে আছে। টাকায় 4টি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 4% ক্ষতি হলো, টাকায় 3টি দ্রব্য বিক্রি করলে তার কত শতাংশ লাভ হতো? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এর উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ 28%। এখানে বলেছে টাকায় 4টে দ্রব্য বিক্রি করছে, অর্থাৎ 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত? 1/4 টাকা। এই একটা দ্রব্য 1/4 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হয়েছে, তাহলে একটা দ্রব্যের আমি কস্ট প্রাইস বার করতে চাইছি। 1/4 টাকায় বিক্রি করে 4% লস হয়েছে, যখনই লাভ লোকসানের কথা আসবে বেস ফিগার হবে 100, ক্ষতি 4 হচ্ছে, তাই এখান থেকে 4 মাইনাস করে আমি 96 পেলাম। আমি বার করতে চাইছি একটা বস্তুর ক্রয় মূল্য কত। দেখো এই টাকায় বিক্রি করে আমার যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা বেশি ছিল। যাই বললাম ক্রয় মূল্য বেশি ছিল, তাই এদের মধ্যে বেশি ফিগারটাকে উপরে বসাও আর ছোট ফিগারটাকে নিচে বসাও।
এটা কাটলে 4 25 100 অর্থাৎ 25/96 একটা বস্তুর কস্ট প্রাইস আসছে। বোঝা যাচ্ছে? এখানে দেখো বলছে টাকায় 3টে দ্রব্য বিক্রি করছে, 3টি দ্রব্যের কথা বলা হচ্ছে। আমি একটা দ্রব্যের কস্ট প্রাইস যদি এইটা হয়, 3টে দ্রব্যের কস্ট প্রাইস কত হবে? 25/96 ইন্টু 3, তাই 3 32 96, অর্থাৎ 3টে বস্তুর ক্রয় মূল্য 25/32 টাকা। টাকায় 3টে দ্রব্য বিক্রি করছে, আমি দেখছি 3টে দ্রব্য কিনেছি এই টাকায় আর বিক্রি করছি 1 টাকায়, তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে 1 টাকায় বিক্রি করছি আর কিনেছি 25/32 টাকায়, তাহলে প্রফিট হবে 1 মাইনাস 25/32, এটা বিয়োগ করলে আসছে 7/32। আমরা জানি প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, এখানে ক্রয় মূল্য ছিল 25/32, তাহলে 25/32 টাকায় লাভ 7 32, 100 টাকায় কত? 32 32 কাটবে, 4 25 100 যদি কাটি তাহলে প্রফিট হবে 28%, যেটা অপশন নাম্বার বি তে আছে। যদি আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হয় তবে সরল সুদের হার নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তর দেখে নাও, অপশন নাম্বার বি হচ্ছে এই প্রশ্নের উত্তর। কিভাবে করব অঙ্কটা? আসল ও 5 বছরের সরল সুদ, আসল আর ইন্টারেস্ট, এটা দিয়েছে 10:3। সরল সুদের হার অর্থাৎ রেট চেয়েছে। আমরা জানি 100i ইজ ইকুয়াল টু পিটিআর, এই ফর্মুলা আছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। 100 ইন্টারেস্টের ভ্যালু 3 দেওয়া আছে, পি এর ভ্যালু 10, টাইমটা 5 বছর দিয়েছে, রেটটা চেয়েছে। 5 10 50, 50 দুগুণে 100, অর্থাৎ আর এর ভ্যালু 6, যেটা অপশন নাম্বার বি তে আছে। এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি ও বিসি বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। যদি এবিসি কোণের মান 75 ডিগ্রি হয় তবে বিসিডি কোণের মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো উত্তর মিলিয়ে নাও, উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ 75 ডিগ্রি। দেখো এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, একটা দাঁত বার করা বৃত্ত আঁকলাম এবিসিডি। এ বি সি ডি, এডি আর বিসি সমান্তরাল, এডি আর বিসি সমান্তরাল করা হয়েছে। এবিসি কোণের মান 75 ডিগ্রি দেওয়া আছে, বিসিডি এই কোণটার মান কত চেয়েছে। দেখো এডি আর বিসি সমান্তরাল, দুটো রেখা যদি সমান্তরাল হয় তবে এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি। দুটো রেখা সমান্তরাল হলে এই যে কোণ দুটো আছে অন্তস্থ কোণ, এই দুটো সমষ্টি কিন্তু 180 হবে। যদি এটা 75 ডিগ্রি হয় তাহলে এই এ কোণটার মান কত হবে? আমি বলবো 180 মাইনাস 75 সমান 105 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 105 ডিগ্রি। মনে রাখবে এই দুটো কোণের যোগফল 180 হতে হবে। এবারে দেখো যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত দিকের কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 105 হয়, এই কোণটা আর এই কোণটা এর বিপরীত দিকের কোণ, এই দুটোর যোগফলও 180 হবে। তাহলে এটা যদি 105 হয় তাহলে এই কোণটা হবে 75 ডিগ্রি। কেন? এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল 180 হতে হবে।
আমাদের এই সি কোণটার মান চেয়েছে, সি কোণ 75 ডিগ্রি বেরিয়েছে, যেটা অপশন নাম্বার এ তে আছে। 60 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সম পরিসরে দুটি রাস্তা চলে গেছে। যদি রাস্তা বাদে বাকি জমির ক্ষেত্রফল 2109 বর্গমিটার হয় তবে রাস্তাটি কত মিটার চওড়া? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করতে পেরেছো উত্তর দেখো অপশন নাম্বার এ। একটা আয়তকার ক্ষেত্র আছে, দৈর্ঘ্য 60 প্রস্থ 40 দেওয়া আছে, মাঝখান দিয়ে সম পরিসরে রাস্তা চলে গেছে। বলেছি রাস্তাটা কতটা চওড়া, প্রশ্ন এটা। আর একটা ডাটা দেওয়া আছে যে রাস্তা বাদে বাকি জমির ক্ষেত্রফল 2109 বর্গমিটার। দেখো যদি রাস্তা না থাকতো টোটাল জমির ক্ষেত্রফল কত হতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে টোটাল জমির ক্ষেত্রফল আসতো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ 60 গুণিতক 40 2400 বর্গমিটার। এবার ওরা বলছে কি রাস্তা বাদে বাকি জমির ক্ষেত্রফল 2109। আমি জানি মোট জমির ক্ষেত্রফল 2400, সেখান থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল 2109 আছে, তাহলে আমি বলবো এই বাকিটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে 2400 মাইনাস 2109 অর্থাৎ 291 বর্গমিটার। এটা রাস্তার ক্ষেত্রফল। দেখো এরপরে দুটো উপায় আছে। একটা তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল বার করার ডিরেক্ট সূত্র, কিন্তু প্রায় সময় ওটা ভুলে যেতে হয়, তাই ওইভাবে অঙ্কটাকে মনে রেখো না। আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে একটা আউটলাইন বানিয়ে নেব। দেখো যেটা আঁকা ছিল আমি সেটাকেই আর একবার আঁকছি। এটা 60 ছিল, এটা 40 ছিল। এই যে রাস্তাটা আছে খেয়াল করো, এই রাস্তাটাকে আমি টেনে নিচের দিকে নামাচ্ছি, তাহলে রাস্তাটা এইখানে চলে এলো, ঠিক? আর এই যে রাস্তাটা আছে, এটাকে আমি টেনে এই দিকে নিয়ে গেলাম, এই দিকে নিয়ে যাচ্ছি, টেনে আমি এইখানে নিয়ে চলে এলাম রাস্তাটা। বোঝা যাচ্ছে? তাহলে রাস্তা ঠিকই থাকলো আর এইখানে জমিটা থাকলো। এই রাস্তাটা আমি কোণের দিকে নিয়ে চলে এলাম, যেটা মাঝখানে ছিল। বোঝা যাচ্ছে? দেখো আমি রাস্তাটাকে কতটা চওড়া সেটা মনে করছি x চওড়া, তাহলে x এর মান কত সেটা তোমাকে বার করতে হবে। যখন আমি এই রাস্তাটার কথা ভাবছি, দেখো এই রাস্তাটার কথা ভাবছি, এই টোটালটা যখন ভাবছি, তখন এইটার লেন্থ কত দেওয়া আছে 40, আর এটা কত দেওয়া আছে x, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ 40x আমি বলতে পারি। আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? দেখো এই রাস্তাটার ক্ষেত্রফল পুরোটা নেওয়া হয়ে গেছে, আমার আর রাস্তা বাকি আছে এইখান থেকে বাকি আছে, এইটা কিন্তু না, এটা নেওয়া হয়ে গেছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আর রাস্তা বাকি আছে, তার মধ্যে এইটা হচ্ছে x চওড়া, টোটালটা 60 ছিল, সেখান থেকে যদি এক্সটা বাদ দিই তাহলে বাকি অংশটা হবে 60 মাইনাস এক্স, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 60 মাইনাস এক্স। আর রাস্তাটা চওড়া কত x আমি এখানে বসালাম। তাহলে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? তোমরা বলবে দৈর্ঘ্য, যেটা হচ্ছে 60 মাইনাস এক্স ইন্টু প্রস্থ। 60 মাইনাস এক্স দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হচ্ছে x। তাহলে এই রাস্তায় এই রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে? এই দুটোকে যোগ করব, কিন্তু আমি জানি রাস্তার মোট ক্ষেত্রফল 291। এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারো। 60x 40x 100x মাইনাস x স্কোয়ার সমান 291। সলভ করতে যাবে না, এখান থেকে x টাকে কমন নাও, 100 মাইনাস x সমান 291। এবারে x এর মান ধরতে আরম্ভ করো, অপশনের মধ্যে দেওয়া আছে। আমি সবচেয়ে ছোট ফিগার থেকে x এর মান ধরব। যদি 2 ধরি তাহলে 100 থেকে 2 বাদ দেবো, হবে 98। 98কে আমি আবার 2 দিয়ে গুণ করব, এটা হবে 8 দুগুণে 16, 6 শেষে 6 আসছে কিন্তু 1 দরকার, তাই আমি এই অপশনটা নেব না। 2 এর পরবর্তী ফিগার হচ্ছে 3, আমি যদি x এর মান 3 ধরি তাহলে 100 থেকে 3 যদি বাদ দিই 97 হবে, গুণিতক x এর মান 3 আছে, 97কে 3 দিয়ে গুণ করলে 291 আসছে, তাই উত্তর হবে অপশন নাম্বার এ। বোঝা যাচ্ছে?
তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।